নমস্কার বন্ধুরা, আপনারা এই গল্পটি কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে আপনার শহর বা গ্রামের নাম জানাবেন। চলুন এখন গল্পের দিকে এগিয়ে যাই। সম্পত্তির লোভে এক নিষ্ঠুর বৌমা তার শাশুড়ির চোখের ওষুধে অ্যাসিড মিশিয়ে দিল, যাতে তিনি চিরদিনের জন্য অন্ধ হয়ে যান। শাশুড়ি অন্ধ হয়ে যাওয়ার পর বৌমা এবং ছেলে তার সামনে নির্লজ্জতা আর অত্যাচারের সব সীমা অতিক্রম করে ফেলল। এমনকি বউ গর্ভবতী হওয়ার মিথ্যা নাটক করে পারিবারিক উইলও নিজের নামে লিখিয়ে নিল। কিন্তু 500 অতিথির সামনে দিন যখন সেই অন্ধ শাশুড়ি নিজের কালো চশমা খুলে ফেললেন এবং হাতে ধরা একটি মেডিকেল রিপোর্ট পড়ে শোনালেন, তখন শুধু ছেলে আর বৌমার পায়ের নিচের মাটি নয়, তাদের পুরো অস্তিত্ব যেন মুহূর্তেই ছাই হয়ে গেল। শুনুন সেই অন্ধ শাশুড়ির ভয়ঙ্কর ন্যায় বিচারের গল্প, যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। শহরের ভিআইপি এলাকায় দাঁড়িয়ে থাকা 30 কোটির সেই বিশাল প্রাসাদ শুধু ইট পাথরের বাড়ি ছিল না, বরং তা ছিল ভয় আর ক্ষমতার প্রতীক। সেই বাড়ির মালকিন ছিলেন সুষমা দেবী। সুষমা দেবী কোনো সাধারণ গৃহবধূ ছিলেন না, তিনি ছিলেন শহরের একজন অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জজ। এমন এক নাম যার কোর্ট রুমে ঢুকলেই বড় বড় দুষ্কৃতিকারী এবং অপরাধীদের ঘাম ছুটে যেত। তার নীতি ছিল লোহার মতো কঠোর এবং তার মস্তিষ্ক ছিল কম্পিউটারের থেকেও দ্রুত। অবসর নেওয়ার পর তিনি শান্তিতে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না তার নিজের বাড়িতেই এমন দুই অপরাধী বাস করছে, যারা বাইরের অপরাধীদের থেকেও বেশি বিপজ্জনক। সেই অপরাধীরা আর কেউ নয়, তার একমাত্র ছেলে রোহান এবং তার হাই প্রোফাইল লোভী স্ত্রী দীপা। যে মা নিজের রক্ত ঘাম ঝরিয়ে রোহানকে বড় করেছিলেন, সেই মা এখন তাদের কাছে বোঝা হয়ে উঠেছিল। দীপার শকুনের মতো দৃষ্টি শুধু দুটি জিনিসের ওপর ছিল: সুষমা দেবীর 30 কোটি সেই বিশাল বাড়ি এবং ব্যাংকের লকারে রাখা পারিবারিক গয়না। দীপা ডিজাইনার শাড়ি পরে পার্টিতে যেত ঠিকই, কিন্তু ভেতরে ভেতরেই সে জ্বলে পড়ে মরত, এই ভেবে যে এই বাড়ির আসল চাবি আর ক্ষমতা এখনো সেই বুড়ির হাতেই রয়েছে। সুষমা দেবী খুব ভালো করেই তার ছেলে এবং বউয়ের স্বভাব জানতেন, তাই তিনি একটি কঠোর শর্ত রেখেছিলেন: এই 30 কোটি সম্পত্তি এবং পারিবারিক গয়না আমার জীবন দশায় কারো নামে হবে না। এই উইল শুধু আমার ভবিষ্যৎ নাতি বা নাতনির নামে ট্রান্সফার হবে। এই শর্ত দীপার কাছে বিষের মতো ছিল। সে কোটি টাকার সম্পত্তি চাইতো, কিন্তু কোনো সন্তানের দায়িত্ব নিতে চাইতো না। আর সবচেয়ে বড় কথা, সে সুষমা দেবীর মৃত্যুর জন্য বছরের পর বছর অপেক্ষা করতে পারত না। লোভ এখন তার সহ্যের সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। দীপা সিদ্ধান্ত নিল, যদি বুড়িকে সরানো না যায়, তবে তাকে এমন জীবন্ত লাশ বানিয়ে দাও যাতে বাড়িতে থাকা আর না থাকা সমান হয়ে যায়। বয়সের কারণে সুষমা দেবীর চোখে ছানি পড়তে শুরু করেছিল। ডাক্তার তাকে প্রতিদিন রাতে চোখে দেওয়ার জন্য একটি দামি আই ড্রপ দিয়েছিলেন। দীপা ইন্টারনেটের ডার্ক ওয়েব এবং তার কিছু পুরনো চালাক যোগাযোগের মাধ্যমে একটি বিরল নিউরোটক্সিন কেমিক্যাল জোগাড় করলো। এই কেমিক্যালের কোনো রং বা গন্ধ ছিল না। ধীরে ধীরে এটি মানুষের চোখের অপটিক নার্ভ শুকিয়ে দেয় এবং তাকে স্থায়ীভাবে অন্ধ করে দেয়। এমনকি সাধারণ মেডিকেল টেস্টেও এটি ধরা পড়ে না। এক রাতে যখন সুষমা দেবী গভীর ঘুমেছিলেন, তখন দীপা নিঃশব্দে তার ঘরে ঢুকলো। তার মুখে ছিল এক ভয়ঙ্কর শয়তানি হাসি। সে সুষমা দেবীর মাথার পাশে রাখা আইড্রপের বোতল খুলল এবং একটি সিরিঞ্জের মাধ্যমে সেই ভয়ঙ্কর কেমিক্যাল ওষুধের মধ্যে মিশিয়ে দিল। মনে মনে সে ফিসফিস করে বলল, এইবার দেখি তোমার সেই জজের চোখ কি রায় দেয় বুড়ি। অন্ধকারে ডুবে যাওয়া পৃথিবী। পরের দিন থেকেই খেলা শুরু হয়ে গেল। সুষমা দেবী প্রতিদিন রাতে সেই ওষুধ চোখে দিতেন, এই ভেবে যে এতে তার দৃষ্টি ভালো হবে। কিন্তু বাস্তবে তিনি প্রতি রাতেই নিজের চোখে কালো কাপড় বেঁধে দিচ্ছিলেন। কয়েক সপ্তাহের মধ্যেই প্রভাব দেখা গেল। সুষমা দেবীর সংবাদপত্র পড়তে সমস্যা হতে লাগলো। ধীরে ধীরে তার সামনে থাকা পৃথিবী ঝাপসা হয়ে গেল। তারপরে এক অভিশপ্ত সকাল এলো, যেদিন তার সামনে শুধু ঘন কালো অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। রোহান, দীপা,
আমি কিছুই দেখতে পাচ্ছি না, লাইটটা জ্বালা বাবা। আতঙ্কে নিজের ঘরে চিৎকার করলেন সুষমা দেবী। রোহান আর দীপা ঘরে এলো, কিন্তু তাদের চোখে উদ্বেগ নয়, বরং ছিল জয়ের ভয়ঙ্কর ঝিলিক। বিখ্যাত ডাক্তারদের ডাকা হলো। দীপা আগেই একজন দুর্নীতিগ্রস্ত ডাক্তারকে টাকা খাইয়ে রেখেছিল। ডাক্তার পরীক্ষা করে মিথ্যা দুঃখের সুরে বলল, আই এম সরি ম্যাডাম, আপনার চোখের নার্ভ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আপনার দৃষ্টি আর কখনো ফিরে আসবে না, আপনি চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছেন। এই কথা শুনে সুষমা দেবী স্তব্ধ হয়ে গেলেন। তিনি নীরবে সেই তিক্ত সত্য মেনে নিলেন। পরের দিন থেকেই তার চোখে বড় একটি কালো চশমা আর হাতে একটি সাদা ছড়ি দেখা গেল। তিনি নিজের বাড়িতেই অসহায় হয়ে পড়লেন। সেই রাতে রোহান আর দীপা নিজেদের বেডরুমে দামি ওয়াইন খুলল। আমরা পেরে গেছি ডার্লিং, রোহান দীপাকে চুমু খেতে খেতে বলল। এখন ওই বুড়ি শুধু একটা পুতুল, সে দেখতে পারে না আমরা তার সামনে কি করছি। এখন এই বাড়ি, এই 30 কোটির সাম্রাজ্য পুরোপুরি স্বাধীন। তাদের আনন্দের সীমা ছিল না, কিন্তু তারা একটা বড় সত্য ভুলে গিয়েছিল। একজন জজের চোখ কাজ করা বন্ধ করলেও তার মস্তিষ্ক কখনো ঘুমায় না। কখনো কখনো বন্ধ চোখের আড়ালে এমন এক ভয়ঙ্কর ঝড় তৈরি হয় যা পুরো পৃথিবীকে ছাই করে দিতে পারে। যে 30 কোটির বাড়িতে একসময় অবসরপ্রাপ্ত জজ সুষমা দেবীর জুতোর শব্দের নীরবতা নেমে আসতো, আজ সেই বাড়িতে শুধু তার ছেলে আর বউয়ের অট্টহাসি প্রতিধ্বনিত হচ্ছিল। সুষমা দেবীর চোখের কালো চশমা আর হাতে সাদা ছড়ি এখন রোহান আর দীপার কাছে স্বাধীনতার লাইসেন্স হয়ে উঠেছিল। তারা ভাবতে শুরু করেছিল, এখন এই বাড়িতে তাদের দেখার, থামানোর বা বিচার করার কেউ নেই। তাদের কাছে সুষমা দেবী এখন ড্রয়িং রুমে পড়ে থাকা পুরনো অপ্রয়োজনীয় আসবাবের মতো হয়ে গিয়েছিলেন। তার অন্ধত্বের সুযোগ নিয়ে রোহান আর দীপা বাড়ির ভেতরে নির্লজ্জতা আর নীচতার সব সীমা অতিক্রম করতে লাগলো। একদিন দুপুরে ডাইনিং টেবিলে সুষমা দেবী সাদা ছড়ির সাহায্যে চেয়ারে বসেছিলেন। দীপা তার সামনে এক বাটিতে ডাল আর দুটো শুকনো রুটি ছুঁড়ে দিল। কাপা হাতে সুষমা দেবী একটি টুকরো ছিঁড়ে ডালে ডুবিয়ে খেতে লাগলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, বৌমা, ডালে একটু লবণ কম হয়েছে, একটু লবণ দেবে মা? টেবিলের অন্য পাশে রোহান তার দামি খাবার খাচ্ছিল। দীপার মুখে এক শয়তানি আর ঘৃণ্য হাসি ভেসে উঠল। সে টেবিলে রাখা লবণের ডিব্বাটা তুলল না। এর বদলে সে রোহানের সামনে রাখা সেই গ্লাসটা তুলে নিল, যেখানে রোহান নিজের খাওয়া শেষ করে হাত ধোয়ার পরের ময়লা জল রেখে দিয়েছিল। দীপা কোনো শব্দ না করে ধীরে ধীরে সুষমা দেবীর একেবারে কাছে এসে দাঁড়ালো। তারপর সেই নোংরা জল এবং পাশে রাখা অ্যাস্ট্রে থেকে একটু সিগারেটের ছাই চুপি চুপি সুষমা দেবীর ডালের বাটিতে মিশিয়ে দিল। এই নিন মা, লবণ দিয়ে দিলাম, এখন স্বাদ একদম পারফেক্ট হবে। দীপা খুব মিষ্টি অথচ ফাঁপা গলায় বলল। সুষমা দেবী কোনো অভিব্যক্তি না বদলিয়ে আঙ্গুল দিয়ে সেই ছাই আর নোংরা জল মেশানো ডাল নাড়লেন এবং চুপচাপ সেই রুটি মুখে তুলে নিলেন। তার মুখে একটুও বিরক্তির ছাপ ছিল না। সামনে বসে থাকা রোহান আর দীপা একে অপরের দিকে তাকালো, তারপর মুখে হাত চাপা দিয়ে পাগলের মতো হাসতে লাগলো। তাদের মনে হচ্ছিল তারা পৃথিবীর সবচেয়ে বড় মজা করেছে। এক অন্ধ বুড়ি আর কি বা বুঝবে সে কি খাচ্ছে। এই বাড়ি থেকে যেন লজ্জা আর শালীনতা চিরদিনের জন্য বিদায় নিয়েছিল। রোহানের সাহস এতটাই বেড়ে গিয়েছিল যে এক সন্ধ্যায় সে তার নতুন সেক্রেটারিকে বাড়িতে নিয়ে এলো। হলের মাঝখানে রাখা দামি ইতালিয়ান সোফায় বসে রোহান তার সেক্রেটারির সঙ্গে মদ খাচ্ছিল এবং প্রকাশ্যেই তাকে চুমু খাচ্ছিল। ঠিক সেই সোফা থেকে মাত্র 10 কদম দূরে সুষমা দেবী তার আরাম কেদারায় বসেছিলেন। তার চোখে সেই একই কালো চশমা আর হাতের রুদ্রাক্ষের মালা ঘুরছে। রাম রাম রাম। সেক্রেটারি ফিসফিস করে বলল, তোমার মা তো সামনেই বসে আছেন, উনি কিছু মনে করবেন না? রোহান উচ্চস্বরে হেসে বলল, আরে ডার্লিং, ও তো অন্ধ বাদুড়, আমরা এখানে যা খুশি করতে পারি। ও ভাববে বাইরে হয়তো ঝোড়ো হাওয়া বইছে।
রোহান একাই নয়, দীপাও এই স্বাধীনতার পুরো সুবিধা নিতে শুরু করলো। পরের দিনই দীপা তার বয়ফ্রেন্ডকে, যে ছিল তার জিম ট্রেনার, সরাসরি বাড়িতে নিয়ে এলো। সুষমা দেবীর বেডরুমের ঠিক খোলা দরজার সামনে দাঁড়িয়ে দীপা তার সঙ্গে ওয়াইন খাচ্ছিল এবং নির্লজ্জের মতো হাসছিল। ভেতরে সুষমা দেবী বিছানায় শুয়েছিলেন। দীপা তার প্রেমিকের গলায় হাত জড়িয়ে জোরে জোরে হাসছিল, যেন প্রমাণ করতে চাইছিল যে এখন এই বাড়িতে সে আর কাউকে ভয় পায় না। এই নির্মমতা আর নির্লজ্জতার নগ্ন নাচের মাঝেও তাদের আসল লক্ষ্য এখনো পূরণ হয়নি। একদিন সকালে রোহান খুব স্নেহের ভান করে সুষমা দেবীর ঘরে ঢুকল। মা, আপনার পেনশন আর ব্যাংক লকারের কিছু নিয়ম বদলে গেছে। ম্যানেজার কিছু ফর্ম পাঠিয়েছেন, সেখানে আপনার সাইন দরকার। রোহান তার হাতে একটা কলম দিয়ে বলল। সুষমা দেবী অন্ধ চোখে শূন্যের দিকে তাকালেন। ঠিক আছে বাবা, যেখানে সাইন করতে হবে সেখানে আমার হাতটা ধরে দাও। রোহানের মুখে এক বিপজ্জনক হাসি ফুটে উঠল। সে সুষমা দেবীর কাপা হাত ধরে একে একে 5টা সাদা কাগজে সাইন করিয়ে নিল। সেগুলো কোনো ব্যাংকের ফর্ম ছিল না, সেগুলো ছিল পাওয়ার অফ অ্যাটর্নি আর সম্পত্তি হস্তান্তরের স্ট্যাম্প পেপার, যেখানে পরে রোহান নিজের ইচ্ছে মতো শর্ত লিখতে চেয়েছিল। দরজার পাশে দাঁড়িয়ে দীপা সবকিছু দেখছিল এবং আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠছিল। রোহান আর দীপার মনে হচ্ছিল তারা এক অবসরপ্রাপ্ত জজের মস্তিষ্ককেও পঙ্গু করে দিয়েছে। তারা ভাবছিল তারা জিতে গেছে, কিন্তু সেই নীচ মানুষগুলো ভুলে গিয়েছিল যখন একজন বিচারক নিজের চোখে কালো কাপড় বাঁধেন তখন তিনি অন্ধ হন না, বরং তিনি ন্যায় বিচারের প্রস্তুতি নেন। সেই কালো চশমার আড়ালে সুষমা দেবীর চোখে যে ভয়ঙ্কর ঝড় জমছিল তা খুব শিগগিরই রোহান আর দীপার অস্তিত্বকে ছাই করে দিতে চলেছিল। মাস কেটে যাচ্ছিল। রোহান আর দীপা প্রতারণা করে সুষমা দেবীর কাছ থেকে সাদা কাগজে সাইন করে নিয়েছিল ঠিকই, কিন্তু দীপার লোভী মন এখনো শান্ত হয়নি। সে জানত সুষমা দেবী একজন অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জজ। যদি উইলে লেখা আসল শর্ত পূরণ না করেই সেই কাগজ ব্যবহার করা হয়, তাহলে ভবিষ্যতে যে কোনো আত্মীয় আদালতে মামলা করতে পারেন। দীপা এতদিন অপেক্ষা করতে রাজি ছিল না, তাই সে এমন এক চাল চালার সিদ্ধান্ত নিল যা সরাসরি সুষমা দেবীর ঠাকুমা হওয়ার আবেগকে আঘাত করবে। এক সকালে সুষমা দেবী হলঘরে বসে মালা জপ করছিলেন। হঠাৎ দীপা দৌড়ে এসে এমন এক অভিনয় করলো যা বড় বড় অভিনেতাকেও হার মানাবে। মা, মা! সে হাঁটু গেড়ে বসে সুষমা দেবীর পা জড়িয়ে ধরল, তার কণ্ঠে মিথ্যা আনন্দ আর উত্তেজনা। আমি প্রেগনেন্ট মা, আপনার মানত পূর্ণ হয়েছে, এই বাড়ির উত্তরাধিকারী আসতে চলেছে। পাশে দাঁড়িয়ে থাকা রোহানও নাটকে যোগ দিল। সে আনন্দে দীপাকে তুলে নিয়ে চুমু খেতে লাগলো। এক মুহূর্তের জন্য সুষমা দেবীর মুখে অদ্ভুত নীরবতা নেমে এলো। তারপর সেই বড় কালো চশমার নিচ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি কাপা হাতে মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার বাড়ির প্রদীপ, বৌমা, তুমি তো আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ দিলে। তিনি আবেগ ভরা কণ্ঠে বললেন, এখন এই 30 কোটির সম্পত্তি, এই বাড়ি আর আমার সব পারিবারিক গয়না, সব তোমার আর আমার হতে যাওয়া নাতির নামে। আজই আমি উকিলকে ডেকে সব উইল তোমার নামে করে দেব। রোহান আর দীপা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে লোভের আগুন জ্বলে উঠল। শিকার পুরোপুরি তাদের জালে আটকা পড়েছে। দীপার মাথা খুব চালাক ছিল। সে চেয়েছিল এই উইল এমনভাবে ট্রান্সফার হোক যাতে পৃথিবীর কোনো উকিলও আদালতে তাকে চ্যালেঞ্জ করতে না পারে। তাই সে এক বিশাল ধুমধাম করে স্বাদ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিল। শহরের সবচেয়ে দামি 5 স্টার হোটেলের গ্র্যান্ড ব্যানকয়েট হল বুক করা হলো। 500 ভিআইপি অতিথির তালিকা তৈরি হলো। বড় বড় নেতা, পুলিশ কমিশনার এবং বিশেষ করে সুষমা দেবীর পুরনো বন্ধু, যারা নিজেরাও নামকরা আইনজীবী ও অবসরপ্রাপ্ত বিচারক ছিলেন, তাদের বিশেষ আমন্ত্রণ পাঠানো হলো। দীপার পরিকল্পনা ছিল এই 500 প্রভাবশালী মানুষ আর বিচারকদের সামনে সুষমা দেবী নিজ হাতে উইলে সাইন করবেন।
এতগুলো আইনি সাক্ষীর সামনে সেই 30 কোটির হুইল পাথরের মতো অটল হয়ে যাবে। কিন্তু রোহান আর দীপার নিচতা শুধু সম্পত্তি দখলেই থেমে থাকেনি। পার্টির ঠিক আগের রাতে তাদের বিলাসবহুল বেডরুমে বসে রোহান দামি স্কচ খেতে খেতে বলল, ডার্লিং, কাল তো 30 কোটির প্রপার্টি আমাদের হয়ে যাবে, কিন্তু ওই অন্ধ বুড়ির কি হবে? সারা জীবন কি তার দেখাশোনা করতে হবে? দীপা তার ডিজাইনার লেহেঙ্গার দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি হাসল। তুমি কি আমাকে বোকা ভাবো রোহান? সব ব্যবস্থা করে রেখেছে, সে ধীরে গলায় বলল। কাল পার্টিতে বুড়িটা যখন কাগজে সাইন করবে, তখন আমি তাকে স্টেজের পেছনের উঁচু ঘোরানো সিঁড়ি দিয়ে নামানোর ভান করব। ও তো অন্ধই, আর তার সাদা ছড়িটা আমি ইচ্ছে করে ফেলে দেব। তারপর একটা ছোট ধাক্কা, আর সে সোজা 20টা সিঁড়ি গড়িয়ে নিচে পড়বে। রোহানের মুখে পিশাচের মতো হাসি ফুটে উঠল। ব্রিলিয়ান্ট! 500 লোকের সামনে এই আনন্দের অনুষ্ঠানে পুলিশও এটাকে দুর্ঘটনা বলেই মেনে নেবে। দুজনেই গ্লাস ঠুকে মদ খেলো এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। তাদের মনে হচ্ছিল তারা পৃথিবীর সবচেয়ে নিখুঁত খুনের পরিকল্পনা করে ফেলেছে। কিন্তু অহংকারে অন্ধ রোহান আর দীপা বুঝতেই পারেনি যে অন্ধ বুড়ির মৃত্যুর ফাঁদ তারা পেতেছে। সেই বুড়ি খোলা চোখে তাদের চিতা সাজানোর প্রস্তুতি অনেক আগেই নিয়ে ফেলেছে। পরের রাতে তাদের স্বাদ অনুষ্ঠানের রাত নয়, বরং তাদের অস্তিত্বের শেষ কৃত্যের রাত হতে চলেছে। শহরের সবচেয়ে দামি 5 স্টার হোটেলের গ্র্যান্ড এমেরাল্ড ব্যাংকোয়েট হল মানুষে ঠাসা। ইতালিয়ান ক্রিস্টালের বিশাল ঝাড়বাতির আলোয় 500 প্রভাবশালী অতিথির জমকালো আসর বসেছে। শহরের বড় বড় নেতা, পুলিশ কমিশনার এবং সুষমা দেবীর পুরনো বিচারক বন্ধুরা সামনের সারিতে বসে আছেন। স্টেজ বিদেশি ফুলে সাজানো। মাঝখানে বসে দীপা তার 5 লক্ষ টাকার ডিজাইনার লেহেঙ্গা আর হীরের হার পরে যেন রানী সেজেছে। তার চোখে সন্তানের আনন্দ নয়, জ্বলছিল 30 কোটির সম্পত্তির লোভ, যা আজ পূরণ হতে চলেছে। রোহান হাতে মাইক তুলে নিল। তার মুখে আদর্শ ছেলের সেই ভণ্ড মুখোশ ছিল, যা দেখে যে কেউ সহজেই প্রতারিত হতে পারে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, রোহান ভুয়ো আবেগ ভরা গলায় বলতে শুরু করলো, আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ছেলে, কারণ আমার মা আমাকে ঈশ্বরের মতো করে বড় করেছেন। আমার মায়ের চোখের দৃষ্টি হয়তো চলে গেছে, কিন্তু তার আশীর্বাদই আমার বাড়ির সবচেয়ে বড় আলো। আর আজ দীপার মাধ্যমে এই বাড়িতে একটি নতুন উত্তরাধিকারী আসতে চলেছে। তাই আমার মা তার পুরো সাম্রাজ্য তার আসতে চলা নাতির নামে করে দিতে চলেছেন। পুরো হলঘরে করতালির গর্জন উঠল। রোহান তার অন্ধ মাকে স্টেজে ডাকল। সুষমা দেবী তার সাদা ছড়ির ঠক ঠক শব্দ করতে করতে চোখে সেই কালো বড় চশমা পরে খুব ধীরে ধীরে স্টেজে উঠলেন। তার চলাফেরায় এক ধরনের অসাধ্য দেখা যাচ্ছিল। রোহান একটি মোটা চামড়ার ফাইল খুলল। তার ভেতরে ছিল 30 কোটির হুইল আর পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ। সে খুব মিষ্টি গলায় বলল, মা, আজ এই খুশির দিনে যেমন আপনি কথা দিয়েছিলেন, এখানে নিচে এই উইলে সাইন করে দিন। রোহান সুষমা দেবীর কাপা হাত ধরে তার আঙ্গুলের মাঝে একটি দামি সোনার কলম ধরিয়ে দিল। স্টেজে দাঁড়িয়ে দীপা নিঃশ্বাস আটকে সব দেখছিল, শুধু একটা সাইন আর একটা সাইন। তারপর আজ রাতে এই অন্ধ বুড়িকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিতে হবে। সুষমা দেবী কলমটা ধরলেন। পুরো হল ঘরে এমন নীরবতা নেমে এলো যেন একটা সুচ পড়লেও তার শব্দ শোনা যাবে। 500 প্রভাবশালী অতিথির চোখ স্টেজের দিকে স্থির, কিন্তু সুষমা দেবীর হাত কাগজের দিকে এগোলো না। কয়েক সেকেন্ড তিনি সেই কলমটা আঙ্গুলের মধ্যে ঘুরালেন। তারপর ঠক, তিনি হঠাৎ সেই সোনার কলমটা মাটিতে ছুঁড়ে ফেললেন। রোহান হকচকিয়ে গেল। মা, কি হলো? কলম পড়ে গেল? আমি আরেকটা। রোহান কথা শেষ করার আগেই সুষমা দেবী ধীরে ধীরে নিজের মুখের দিকে হাত তুললেন। তারপর কাপা হাতে চোখে থাকা সেই বড় কালো চশমাটা খুলে ফেললেন। তিনি চশমাটাও মাটিতে ছুঁড়ে ফেললেন।
এবং নিজের স্যান্ডেলের হিল দিয়ে সেটাকে পিষে দিলেন। কাঁচ ভাঙার সেই শব্দ নিস্তব্ধতার মধ্যে যেন বিস্ফোরণের মতো শোনা গেল। সুষমা দেবী মাথা তুলে চোখ খুললেন। সেই মুহূর্তে সেখানে উপস্থিত 500 অতিথি, আর রোহান ও দীপার শরীরের রক্ত যেন জমে গেল। সুষমা দেবীর চোখে কোনো অন্ধত্ব ছিল না, কোনো ছানিও ছিল না, শুধু তার চোখ ছিল শিকারী বাজ পাখির মতো তীক্ষ্ণ, পরিষ্কার আর আগুনের মতো জ্বলন্ত। এটা কোনো অসহায় শাশুড়ির চোখ নয়, এটা ছিল এক ডিস্ট্রিক্ট জজের সেই ভয়ঙ্কর চোখ, যা সরাসরি অপরাধীর আত্মা ভেদ করে দেয়। তিনি মাইকটা নিজের দিকে টেনে নিলেন। তার কঠোর কণ্ঠ পুরো হল ঘরে প্রতিধ্বনিত হলো। বৌমা, যে আই ড্রপের বোতলে তুমি অ্যাসিড আর নিউরোটক্সিন মিশিয়েছিলে, সেই বোতলটা আমি সেদিনই ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, আর তার জায়গায় সাদা জল ভরে রেখেছিলাম। গত 6 মাস ধরে আমি অন্ধ নই, কেবল অন্ধের মতো অভিনয় করেছি। তোমাদের প্রতিটা নীচতা আর প্রতিটা চতুরই আমি আমার খোলা চোখে দেখেছি। এই কথা শুনে দীপার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার মনে হলো পুরো স্টেজ যেন মাটির নিচে চলে যাচ্ছে। তার ডিজাইনার লেহেঙ্গা হঠাৎ যেন ভারী হয়ে উঠল। রোহানের মুখ হা হয়ে গেল, তার চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। হলের 500 জন অতিথি, বিচারক আর পুলিশ কমিশনার নিজেদের আসন থেকে উঠে দাঁড়ালেন। সুষমা দেবী এখন আর অসহায় বুড়ির মতো নয়, বরং এক চতুর ব্যক্তির মতো স্টেজে হাঁটছিলেন। তিনি সরাসরি দীপার চোখে চোখ রাখলেন। তুমি আমার ডালে তোমার নোংরা আর উচ্ছিষ্ট জল মিশিয়েছিলে, সেটা আমি দেখেছি। রোহান, তুমি আমার সামনে সোফায় বসে তোমার সেক্রেটারিকে চুমু খেয়েছিলে, আমি দেখেছি। তোমরা আমাকে অন্ধ আর বোকা ভেবে এমন সব নীচ কাজ করেছ যা পশুরাও করে না। সুষমা দেবীর কণ্ঠে এমন কর্তৃত্ব ছিল যে রোহান আর দীপার পা কাঁপতে লাগলো। তোমরা হয়তো ভাবছ, যদি আমি দেখতে পারতাম তাহলে এতদিন চুপ ছিলাম কেন? কারণ তোমরা ভুলে গিয়েছ, আমি একজন বিচারক, আর একজন বিচারক অপরাধীকে তখনই শাস্তি দেয় যখন সে নিজের অপরাধের সব সীমা অতিক্রম করে ফেলে। আমি অপেক্ষা করছিলাম তোমরা কতটা নিচে নামতে পারো সেটা দেখার জন্য। দিবার পুরো শরীর ঘামে ভিজে গেছে। বাঁচার কোনো পথ না দেখে সে শেষ মিথ্যা চালার চেষ্টা করলো। সে কাঁপা গলায় নিজের পেটে হাত রেখে কাদার ভান করলো। মা, আপনি কি বলছেন? এটা মিথ্যে। আমি তো আপনার নাতির মা হতে চলেছে। আমি তো আপনার বংশের উত্তরাধিকারী আনছি। সুষমা দেবী এক ভয়ঙ্কর ব্যঙ্গাত্মক হাসি হাসলেন। তিনি শাড়ির আঁচলে লুকোনো একটি নীল রঙের মেডিকেল ফাইল বের করলেন। তারপর পুরো শক্তি দিয়ে সেই ফাইলটা রোহানের মুখে ছুঁড়ে মারলেন। ফাইলটা রোহানের মুখে লেগে মাটিতে পড়ে গেল এবং তার কাগজগুলো স্টেজে ছড়িয়ে পড়ল। সুষমা দেবী মাইকে আরও জোরে বললেন, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ দীপা। তুমি ভেবেছ এক উত্তরাধিকারীর নাটক করে আমার 30 কোটির সম্পত্তি দখল করবে? রোহান, এই ফাইলটা পড়। 5 বছর আগে তোমার সেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর যে অপারেশন হয়েছিল, এটা তার গোপন মেডিকেল রিপোর্ট। আমি একজন মা হিসেবে এই সত্যটা পৃথিবীর সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। আমার ছেলে চিরদিনের জন্য নপুংসক হয়ে গেছে। তুমি কখনো বাবা হতে পারবে না রোহান। এই কথা শুনে রোহানের শরীরের রক্ত যেন শুকিয়ে গেল। তার পুরুষত্বের সবচেয়ে গোপন ও তিক্ত সত্য আজ 500 মানুষের সামনে নগ্ন হয়ে গেছে। হল ঘরে মহিলাদের চিৎকার শোনা গেল। সামনের সারিতে বসা বিচারক আর কমিশনাররা স্তব্ধ হয়ে গেলেন। দীপার নিঃশ্বাস আটকে গেল, তার মুখ সাদা হয়ে গেল। সুষমা দেবী থামলেন না। তিনি স্টেজ থেকে নিচে ভিড়ের দিকে আঙ্গুল তুললেন। তার আঙ্গুল সোজা দীপার সেই প্রেমিক জিম ট্রেনারের দিকে গেল, যে চুপচাপ পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিল। বৌমা, তুমি কার নোংরা রক্তকে আমার বংশের উত্তরাধিকারী বলছো? আমার ঘরের বাইরে আমার সামনেই তুমি তার সঙ্গে নির্লজ্জতা করেছিলে।
আর ভেবেছিলে অন্ধ বুড়ি কিছুই দেখতে পাবে না। আমি সব দেখেছি। আমার বংশের উত্তরাধিকারী নয়। তুমি তোমার পাপের বোঝা নিয়ে এই স্টেজে দাঁড়িয়ে আছো। দীপা মাটিতে হাঁটু গেড়ে পড়ে গেল। রোহানের মাথা এই ধাক্কা সহ্য করতে পারল না। সে পাগলের মতো আচরণ করতে লাগলো। হলঘরের নীরবতা এখন চিৎকার আর বিশৃঙ্খলায় ভরে উঠেছে। রোহান স্টেজে দাঁড়িয়ে ভূতের মতো হয়ে গেছে। তার চোখ বিস্ফারিত। তার কানে শুধু সুষমা দেবীর সেই কথাগুলো বাজছে, তুমি কখনো বাবা হতে পারবে না রোহান। সে ধীরে ঘুরে মাটিতে বসে থাকা দীপার দিকে তাকালো। দীপার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। রোহানের ভেতরের লোভী মানুষটা এখন এক হিংস্র জন্তুর মতো হয়ে উঠেছে। তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। এক ভয়ঙ্কর চিৎকার করে সে পাগলের মতো দীপার দিকে ঝাঁপিয়ে পড়ল। সে দুই হাতে দীপার গলা শক্ত করে চেপে ধরল। তুমি আমাকে প্রতারণা করেছো দীপা। তুমি অন্য কারো নোংরা রক্তকে আমার বংশের উত্তরাধিকারী বলেছ। তুমি আমাকে পুরো পৃথিবীর সামনে অকর্মণ্য প্রমাণ করে দিলে। আমি তোমাকে বাঁচতে দেব না। রোহান পাগলের মতো চিৎকার করছিল। দীপার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করছিল। তার ৫ লাখ টাকার ডিজাইনার লেহেঙ্গা স্টেজের মার্বেলে ঘষা লেগে ছিঁড়ে যেতে লাগলো। স্টেজে থাকা কয়েকজন লোক রোহানকে থামানোর চেষ্টা করলো, কিন্তু তখন তার মাথায় যেন রক্ত জড়ে গেছে। সে কারো কথা শুনছিল না। ঠিক তখনই ব্যাংকয়েট হলের প্রধান দরজাটা জোরে খুলে গেল। এক গম্ভীর গলা ভেসে এলো, কেউ নড়বেন না। সশস্ত্র পুলিশের একটি বড় দল হলের ভেতরে ঢুকে পড়ল। আসলে সুষমা দেবী শুধু একজন শাশুড়ি ছিলেন না, তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জজ। এই সাধের অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগেই তিনি তার বিশ্বাসযোগ্য আইনজীবী এবং শহরের পুলিশ কমিশনারকে সব প্রমাণ দিয়ে রেখেছিলেন। বাড়ির গোপন রেকর্ডিং, আই ড্রপের ফরেন্সিক ল্যাব রিপোর্ট এবং কল ডিটেলস সবকিছু। পুলিশের কয়েকজন জওয়ান দৌড়ে এসে রোহানকে কলার ধরে টেনে দীপার ওপর থেকে সরিয়ে দিল। রোহান তখনও পাগলের মতো হাত পা ছুটছিল। একজন ইন্সপেক্টর ১ সেকেন্ডও দেরি না করে তার হাত পেছনে মুচড়ে ঠান্ডা লোহার হাতকড়া পরিয়ে দিল। রোহান, নিজের স্ত্রীকে প্রকাশ্যে হত্যার চেষ্টা করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হচ্ছে। এদিকে দীপা মাটিতে পড়ে কাশতে কাশতে শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করছিল। তার মনে হচ্ছিল হয়তো সে বেঁচে গেছে। কিন্তু ঠিক তখনই এক কঠোর মহিলা পুলিশ অফিসার তাকে চুল ধরে টেনে দাঁড় করালেন। তিনি ঘৃণা ভরা গলায় বললেন, দীপা, একজন অবসরপ্রাপ্ত বিচারকের চোখের ওষুধে নিউরোটক্সিন মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা এবং ৩০ কোটি টাকার সম্পত্তি দখলের ষড়যন্ত্র করার অপরাধে তোমাকেও গ্রেফতার করা হচ্ছে। পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করা দীপার প্রেমিককেও পুলিশ ধরে ফেলেছিল। পুলিশ যখন রোহান আর দীপাকে টেনে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সুষমা দেবীর কঠোর কণ্ঠ ভেসে এলো, ১ মিনিট। সবার চোখ আবার স্টেজের দিকে গেল। সুষমা দেবী স্টেজের মাঝখানে দাঁড়িয়েছিলেন। তার চোখে আর কালো চশমা নেই, হাতে নেই কোনো লাঠি। এখন শুধু তার মুখে সেই পুরনো বিচারকের কঠোর মর্যাদার দীপ্তি। তিনি মাইকটা হাতে তুলে নিলেন। পুরো হল ঘরে পিন পড়লেও শোনা যাবে এমন নীরবতা নেমে এলো। ৫০০ জন মানুষ নিঃশ্বাস আটকে তার দিকে তাকিয়ে আছে। সুষমা দেবী হাতকড়া পরা নিজের লোভী ছেলে আর প্রতারক বৌমার দিকে তাকিয়ে ধীরে কিন্তু বজ্র কঠিন কণ্ঠে বললেন, মানুষ বলে আইন অন্ধ, কিন্তু আজ আমি তোমাদের বলছি, যখন একজন মা আর একজন বিচারক চোখে কালো কাপড় বেঁধে থাকার অভিনয় করে, তখন অপরাধীরা নিজেরাই নিজেদের গলায় ফাঁসির দড়ি পরিয়ে ফেলে। এই কথা শেষ হতেই পুরো হল ঘর করতালিতে ফেটে পড়ল। পুলিশ কমিশনার উঠে দাঁড়িয়ে স্যালুট করলেন সুষমা দেবীকে। পুলিশ রোহান আর দীপাকে কলার ধরে টেনে পশুর মতো হলের মাঝখান দিয়ে বাইরে নিয়ে যেতে লাগলো। দীপার ৫ লাখ টাকার ডিজাইনার লেহেঙ্গা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। তার দামি মেকআপ, চোখের জল আর ঘামে ধুয়ে গিয়ে তাকে যেন ভয়ঙ্কর ডাইনির মতো দেখাচ্ছিল। সে পাগলের মতো চিৎকার করছিল, মা, আমাকে বাঁচান, আমাকে ছেড়ে দিন। আর রোহান কয়েক মিনিট আগেই নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ বলেছিল।
এখন সে নিজের পুরুষত্বের ভয়ঙ্কর সত্য সবার সামনে প্রকাশ পাওয়ার পর রক্তের মতো অশ্রু ফেলছিল। তার ৩০ কোটি টাকার স্বপ্ন আজ আজীবন কারাবাসের অন্ধকার কুঠরিতে পরিণত হয়েছে। স্টেজে সুষমা দেবী একজন বিজয়ীর মতো দাঁড়িয়েছিলেন। তিনি তার ৩০ কোটি টাকার সাম্রাজ্য এবং নিজের সম্মানকে সেই দুষ্ট মানুষগুলোর হাত থেকে চিরতরে মুক্ত করে ফেলেছেন। আজ তিনি প্রমাণ করে দিয়েছেন, একজন মা নিজের সন্তানের জন্য জীবন দিতে পারেন, কিন্তু একজন বিচারক কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেন না। বন্ধুরা, আপনারা এই গল্পটি কোথা থেকে দেখছেন, আপনার শহর বা গ্রামের নামটা অবশ্যই কমেন্টে লিখে জানান। আর একটি মজার কথা, কমেন্টে যদি নিজের নাম লিখে দেন, তাহলে পরের ভিডিওতে আমি আপনাদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করব। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আমাদের নতুন নতুন গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ ধরে পুরো গল্পটি মন দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের একটি নতুন গল্প নিয়ে।